আমি প্রথমেই স্বাগত জানাবো ডক্টর খন্দকার মাসুদ রহমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মাইক্রোফোনটা অফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুদ ভাই, আপনাকে সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথম কথা, আমি ক্ষমা প্রার্থী। এটা আই ক্যানট মিস ইট। একজন সালাম দিলে এটা মিস করা গর্হিত অন্যায়। এই অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনার উপর আল্লাহর অশেষ শান্তি বর্ষিত হোক। এন্ড আসসালামু আলাইকুম টু অল দি যত এক্সপেক্টেটর আছে আপনার বহুল প্রচারিত চ্যানেলের সবাইকে সালাম জানাচ্ছি। ন্যাচারালি নিরুনিরাকেও সালাম জানাচ্ছি। ওকে, এরপরে আমি স্বাগত জানাবো নিরুনিরা আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, আমি আপনাকে দিয়ে একটু আলোচনাটা যদি শুরু করতে পারি। বাংলাদেশে কমন ডায়লগ আছে, ভারতের চাণক্য নীতি। ভারতের চাণক্য নীতি খালি যুদ্ধক্ষেত্রে তুমি দেশের বাইরে গিয়ে বা মিলিটারি স্ট্র্যাটেজি তৈরি করো, শুধু চাণক্য নীতি এইটা না। আপনি কি ভারতের চাণক্য নীতির উপরে, আমি আপনাকে পুঁথিগত কোনো কথা আপনাকে বলতে হবে না, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি ভারতের চাণক্য নীতি? ভারত এক বিরাট অধ্যায়। ভারত সবসময়ই প্রথম থেকে একেবারে সূতিকাগার থেকে যখন থেকে শুরু হয় তখন থেকেই ভারতের ইয়ে ছিল আশপাশের সবাইকে গ্র্যাব করে নিজের মধ্যে নিয়ে নেওয়া। এটাই ছিল তাদের প্রধান এবং প্রথম পরিকল্পনা, এবং এটা তারা করে গেছে। আমি যদি বলি এর কোনো শেষ নেই। এটা শুরু করছিল মূলত সর্দার বল্লভভাই প্যাটেল এবং সেক্রেটারি ভিপি মেনন 47-এ যখন ভাগ হচ্ছে তখন মনে আছে মাত্র 17টা স্টেট ছিল ডিরেক্টলি আন্ডার ব্রিটিশ কন্ট্রোল, আর 565 স্টেট ছিল। দোজ হু ওয়্যার 565 অফিসিয়ালি রিকগনাইজড স্টেট ছিল যারা ডিরেক্টলি আন্ডার ব্রিটিশ রুল ছিল না, বাট দে অল ওয়্যার আন্ডার ব্রিটিশ বাই পেইং ট্যাক্সেস। ওই ট্যাক্স দিয়ে তারা মহারাজা বা নবাব এইভাবে থাকতো আর কি, পাতিয়ালার রাজা বা পাতৌদির নবাব এভাবে তারা থাকতো, বাট দে ওয়ার অল আন্ডার ব্রিটিশ রুল, নট ডিরেক্ট। তারা ইন্ডিপেন্ডেন্স কিছুতে তারা ইয়ে করতে পারতো। এই 17টা স্টেটে প্রথমেই আমি আপনাকে বলি যে গান্ধী, উইথ all due respect of his intellect, Gandhi was totally undemocratic. How? এটা আমি বলছি না বইতে বলি, I will tell you that. গান্ধী দেখলো যে ওই সময় তখন ইলেকশন হচ্ছে, 17টা স্টেটের ইলেকশন কংগ্রেসের হচ্ছে, যে হু উইল বি দ্য নেক্সট জেনারেল সেক্রেটারি, এবং তখন সবাই বুঝতে পারছে পরবর্তী জেনারেল সেক্রেটারি হবে ভারতের ভবিষ্যৎ, ভারতের রূপরেখা তৈরি হচ্ছে, ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী। বল্লভভাই প্যাটেল 13টা স্টেটের ভোট পেয়ে গেছে। আর থাকলো কয়টা? 4টা স্টেট ডিরেক্টলি আন্ডার ব্রিটিশ রুল। 17টা স্টেট, আবার বলছি 13টা স্টেটের ভোট অলরেডি টেকেন বাই বল্লভভাই প্যাটেল। অ্যান্ড নেহেরু তখন পায় না, কোনো নেহেরু পাইছে 4টা। সো নেহেরু ক্যানট বি দি সেক্রেটারি, তাই না? গান্ধী এই সমস্ত ইয়েকে কেয়ার করতো না, এই সমস্ত ডেমোক্রেটিক প্রসিডিউরকে যদি তার পছন্দ না হতো হি উড নট কেয়ার। এবং গান্ধী বলে যে নো, এটা কোনোভাবেই হতে পারে না, একটা ডেমোক্রেটিক প্রসেসকে স্টপ করে দেবে, কোনোভাবে হতে পারে না, ইট হ্যাজ টু বি জওহরলাল নেহেরু। তো না হলে পরে অনশন, এক ঝামেলা আছে। তো যাই হোক, গান্ধীর কথায়, এবং গান্ধীর যুক্তি হলো যে যেহেতু নেহেরু এবং অ্যাটলি, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার অ্যাটলি, এরা একই জায়গায় পড়াশোনা করছে, নেহেরু হ্যাজ এ ফেস যেটা বাইরে পরিচিত, প্যাটেলের ফেসটা পরিচিত না। প্রথম একটা দেশকে প্রধানমন্ত্রী যে হবে যেন সবাই তাকে চিনে, এই ছিল তার যুক্তি। আলটিমেটলি মাত্র 4টা ভোট পেয়েও নেহেরু বিকেম দি জেনারেল সেক্রেটারি। 13টা ভোট পেয়েও বল্লভভাই প্যাটেল ডিড নট বিকাম দি জেনারেল সেক্রেটারি। হয় না, কিন্তু প্যাটেলের দমে যায় নাই, সে ইন্ডিয়ার পক্ষে যা যা করার করছে। তখন একজন সেক্রেটারি ছিল, আইসিএস সেক্রেটারি, ভিপি মেনন, দ্য রিয়েল হিরো ফর ইন্ডিয়া, আমাদের জন্য, ইন্ডিয়ার জন্য রিয়েল হিরো ছিল এই ভিপি মেনন। 565টা স্টেটে গিয়ে সে প্রত্যেকটাতে গিয়ে সে তার স্ট্র্যাটেজিক নেগোসিয়েশন করছে যে তোমরা ছোট রাষ্ট্র, টিকতে পারবা না ভাই, ভারতের সাথে জয়েন করো, কাম ইন উইথ ইন্ডিয়া।
এতে কেউ কেউ চলে আসলো, স্মুথলি ভাস্ট মেজরিটি চলে আসলো, যে যেমন ধরেন 500 প্রিন্সলি স্টেট জয়েন করে ফেললো। তারা হচ্ছে বরোদা, বিকানার, পাতিয়ালা, মাইসোর, গোয়ালিয়র, জয়পুর। দিস আর অল রুলড বাই কিং অ্যান্ড মহারাজা। এই আমাদের এখনো তো সাইফ আলী খান যেখানে আছে, পাতৌদির মহারাজা ছিল তারা, নবাব ছিল তারা, ওর বাবা আর কি। সো এরকম নবাব এবং এরা অনেকেই জয়েন করে ফেললো, যারা ইন্ডিয়া জয়েন করলো না কার, দোজু অপোজড, এবং তাদের অবস্থা খুব খারাপ হয়েছিল। হায়দ্রাবাদ তখনও হায়দ্রাবাদের মেম্বার ওয়াজ, মানে রিপ্রেজেন্টেটিভ ওয়াজ ইন ইউনাইটেড নেশনস, কেবল ইউনাইটেড নেশনস ফর্ম হয়েছে, কিন্তু 44-এর পরে লিগ অফ নেশনস চলে গেল। ইউরোপে যেটা ছিল লিগ অফ নেশনস, ওটা চলে গেল যুদ্ধের পরে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আসলো নতুন নাম ইউনাইটেড নেশনস। এই ইউএন হেডকোয়ার্টার হলো একটা নিউ ইয়র্কে, আর একটা হলো সুইজারল্যান্ডে, এই দুইটা জায়গায় হলো আর কি। তো এই ইউএনএ অলরেডি মেম্বার, তাদের নিজস্ব টাকা আছে, নিজস্ব কারেন্সি আছে হায়দ্রাবাদের। দে ডিড নট এগ্রি। জুনাগড় মুসলিম রুলার ছিল এবং সে চাচ্ছিল যে আমি পাকিস্তানের সঙ্গে যাব। দে ডিড নট এগ্রি। জম্মু অ্যান্ড কাশ্মীর 80% সাবজেক্টস ওয়ার মুসলিমস, বাট দি কিং ওয়াজ হিন্দু কিং ছিল। এটাকে কেন নিল, একটা বিরাট মজার একটা কাহিনী আছে, পরে বলছি। এত লোকে কথা বলে কাশ্মীর ইন্ডিয়ার সাথে, যে আগের থেকে কখনোই ছিল না। কি হয়েছে একটু পরে বলতেছি। বইটার নাম হচ্ছে দি লিবার্টি অর ডেথ, দি পাথ অফ ইন্ডিয়ান লিবারেশন অর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, রিটেন বাই প্যাট্রিক ফ্রেঞ্চ, born in 1966 in Edinburgh. হ্যাঁ, তো নাও লেটস সি যে এরা কি করলো। তারপর আছে ট্রাভানকোর এন্ড ভোপাল। তারাও কিন্তু ইনিশিয়ালি তাদের আইডিয়া ছিল তারা ফুললি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, পরে ইন্টারনাল প্রেশার এমন ভাবে করছে এই মেননরা দ্যাট দে হ্যাড টু গো। এন্ড যোধপুর এন্ড ইন্দোর এগুলো সব নিয়ে নিচ্ছে। ইন্ডিয়া কাউকে ছেড়ে যায়নি। হায়দ্রাবাদ তখনও মুক্ত ছিল, 48 হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে অলরেডি। তখন হায়দ্রাবাদের কথা বললো প্যাটেলের হার্ট অ্যাটাক থেকে কেবল বাঁচছে তখন সে। So Patel said, I cannot tolerate a snake in Indian valley. ইন্ডিয়ার পেটের মধ্যে সাপ চাই না আমি। Can you imagine how they command? And directly Indian army march করছে, করে নিজামকে নিজাম and others were taken away. হায়দ্রাবাদ দখল করে নিয়ে গেছে। তো ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় যেটা করছে, কথা বলে আমরা চুক্তি করতেছি, পরে সেই চুক্তিটাকে ইমিডিয়েটলি ভঙ্গ করছে বিকজ অফ দেয়ার মাইট। কাশ্মীরেরটা কেমন হয়েছে একটু যদি কেউ, আমার মনে হয় বেশিরভাগ মানুষ জানে, যদি না জানে আমি সেই জন্য বলছি। Vallabhbhai Patel talked to the army chief of India যে আমাদেরকে দখল করতে হবে কাশ্মীর। কারোর মাথায় নাই কিন্তু এটা। কাশ্মীর আলাদা একটা, প্রথম থেকে আলাদা একটা রাজত্ব, যার রাজা তখন হিন্দু, 80% সাবজেক্টস আর মুসলিমস। এই কাশ্মীরকে নিতে হবে। ইট ওয়াজ নেভার উইথ ইন্ডিয়া, নিতে হবে আর কি। তখন সে বললো যে না, আই ক্যানট, যতক্ষণ না প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইজ টেলিং যে এটা নিতে হবে। লেটস গো। নেহরুর সামনে গিয়ে হি সেড, আমি একদম বই থেকে বলছি, যতদূর সম্ভব হুবহু বলার চেষ্টা করছি, একেবারে বইতে এভাবে দেওয়া আছে, উইথ ডকুমেন্টস, উইথ বিবলিওগ্রাফি। সেখানে গিয়ে বলছে যেরকম, ওয়েল জওহরলাল পন্ডিত, ডু ইউ ওয়ান্ট কাশ্মীর উইথ ইন্ডিয়া? আমরা তো অনেককে ইন্ডিয়ার সাথে একত্রিত করে ফেলছি। ডু ইউ ওয়ান্ট কাশ্মীর উইথ ইন্ডিয়া? বলে যে ইউ সি, কাশ্মীর তো এটা তো আলাদা। ইউ ওয়ান্ট কাশ্মীর উইথ ইন্ডিয়া? ইয়েস, নো, এটা বল। Now Jawaharlal Nehru is from Kashmir. Nehru family is from Kashmir. Okay, in Kashmiri. They have settled in the other part of India now, but they are originally Allahabad চলে আসছে না পরে, but they are Kashmiri. So Nehru is from Kashmir. সে খুব দোটানায় পড়ে গেছে, বলছে না, ইউ সি, একটা প্রধানমন্ত্রীর কথা বলতে চিন্তা করে বলতে হয়। প্যাটেল বলছে, নো, ইউ ওয়ান্ট ইট অর ইউ ডোন্ট ওয়ান্ট ইট। No, I definitely want with India, but no but. So you heard your answer. Chief Kabul, you heard your answer. He wants it. Okay, let's go. 100, check it. 100 Dakota plane near, they landed in Srinagar and other places. And they captured the royal building.
ক্যাসেল যেটা, সেটা রেখে দিয়ে ও তাকে বললো, তারা বুঝাইতে পারতেছে না, সে বললো তুমি আমার এখানে আসলা কেন? কয় ট্রাইব, পাকিস্তানি ট্রাইবরা ঢুকতেছে, তুমি দেখো না, তোমাকে বাঁচাতে হবে। আমি বাঁচাতে বলছি? তুমি এখন বলো, এখন লিখো যে তুমি বাঁচাতে বলছো। এটার কপি আছে, এটার ফটো কপি আছে, and that is in British Museum with those 86 প্যাকেটস রাখা আছে ব্রিটিশ মিউজিয়ামে, যেই প্যাকেজগুলো ইন্ডিয়ান প্যাকেজ। বলাই আছে যে ইন্ডিয়া পাকিস্তানের 50তম স্বাধীনতার সময় এটাকে ওপেন করা হবে, তার আগে ইট ইজ ক্লাসিফাইড, ওই সময় ডিক্লাসিফাইড করা হবে। তো ওর 4টাকে আবার কোনোদিনই ডিক্লাসিফাই করা হয় নাই। এই ডিক্লাসিফাই করছে 82 প্যাকেটসকে। এই প্যাকেটকে যেটা যেটা হচ্ছে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের লেখা সব কাগজপত্র, যে হাউ দে রুলড ইন্ডিয়া উইথ সো লেস পিপল, তার উপরে একটা বিরাট ডকুমেন্ট। এইটা নিয়ে ব্রিটিশ মিউজিয়ামে হি স্যাট ডাউন, প্যাট্রিক ফ্রেঞ্চ স্যাট ডাউন, এটা তার প্রেফেসের মধ্যে লেখা আছে দ্যাট আই ডিড দিস। এবং ওইখানে ওই ফটোকপি আছে, যে এই ফটোকপিটা তখন কপি করা খুব মুশকিল, তখন ছবি তুলতে হতো, ফটোকপি মেশিন ছিল না, এরকম ছবি তুলতে ছবি তোলা মুশকিলের ব্যাপার ছিল, এই বাল বানো হতো, এই আনো, অনেক সমস্যা ছিল। সেটা যে একটা ছবি তোলা একটা বিরাট ঝকমারি ব্যাপার ছিল তখন। ছবি তুলে রেখে দিচ্ছে সেটা, দ্যাট দে সেড দ্যাট এই লেটারে সাইন করো যে তুমি আমাদেরকে চাও। রাজার কোনো কিছু করার ছিল না, অলরেডি 2 দিন আগে ঢুকে গেছে তারা, তারপর 2 দিনের আগের ডেট দিয়ে সাইন করছে যে আই ইনভাইট দেম। এইভাবে কাশ্মীর নিয়েছে তারা, দিস ইজ হাউ দে হ্যাভ টেকেন। তারা নিজামকে অনেক বলছে যে তোমরা আমাদের সাথে চলে আসো, ফ্রিডম নিয়ে থাকো। নিজাম বুঝতে পারছে এই ফ্রিডম নিয়ে থাকা যাবে না, কারণ যারা এই ফ্রিডম নিয়ে থাকবো বলে ঢুকছে তাদের ফ্রিডম আর থাকে নাই, তাদের সবাইকেই ইন্ডিয়া ক্যাপচার করে ফেলছে। এখন পর্যন্ত 2-3টা ছোট ছোট যে সিকিমের পরে যেগুলো আছে, ওই ভুটান টুটান, এগুলোর ফরেন পলিসি এখন পর্যন্ত ইজ ইন দি হ্যান্ড অফ ইন্ডিয়া। নেপালেরটা ছিল, নেপাল বেঁচে গেছে, বের হয়ে গেছে ওটা থেকে। নেপালের ফরেন পলিসিও তারা ইয়ে করতো, দে ইউজ টু রুল, দে ইউজ টু কন্ট্রোল। সো ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে গ্র্যাব, চারিদিকে সম্প্রসারণবাদী, আমরা বলতাম না ছোটবেলায়, সম্প্রসারণবাদী, নিজেকে বড় করার চেষ্টা করা আর কি। তাতে অনেকটা ইসরায়েলের চরিত্র, হুবহু ইসরায়েলের চরিত্র, একটু একটু করে বাড়াবে এবং ওটাকে দখল করে নিবে। সো এটা হচ্ছে ইন্ডিয়ান মেইন ওয়ে অফ গোয়িং। আমি আবার বলছি যে দিস কান্ট্রিজ, দিস স্টেটস ডিড নট ওয়ান্ট টু গো, বাট তাদেরকে জোর করে দখল করে মিলিটারি দিয়ে নিয়ে গেছে। হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু কাশ্মীর, ট্রাভানকর, ভোপাল, যোধপুর, ইন্দোর, অ্যান্ড ফাইনালি আরো কয়েক বছর পরে, অনেক বছর পরে, গোয়া। Goa was never under British control. Goa was Portuguese controlled. Goa was taken at the end. এরপর ছবিও আছে, আপনারা দেখছেন ইন্ডিয়াতে ছবিও আছে, that just মার্চ করা দিয়েছে তারা। So this is the character of India. তার নেইবারদের জন্য শান্তিতে থাকা it is almost impossible. এখনো যদি দেখেন নেইবারদের কারোর সাথে তার সম্পর্ক কারোর সাথে ভালো নাই। উত্তরে চায়নার সাথে সম্পর্ক কি আপনারা জানেন, পশ্চিমে পাকিস্তানের সাথে সম্পর্ক কি আপনারা জানেন, পূর্বে আমরা আছি, আমাদের সাথে সম্পর্ক কি আপনারা জানেন, দক্ষিণে একটাই ছোট জায়গা ছিল সিলন, বা ওই যে আরো কয়েকটা আইল্যান্ড আছে, যারা দে অল সেড ইন্ডিয়া আউট, এভরিবডি সেড। এই হচ্ছে তার ইন্ডিয়ার সাথে নেইবারদের সম্পর্ক। আচ্ছা মাসুদ, আমি আপনি ডিটেলস যেটা বলেছেন আমি নিরা আপনার কাছে একটু জিজ্ঞাসা করি। ডক্টর মাসুদ এতক্ষণ যা বলেছে, উনি বই পড়ে লাইন বাই লাইন উনি যা বলেছে, এখানে নিয়ে যে আমি প্রতিবাদ করব, কোন পয়েন্ট ঢুকাবো, এটার আসলে কিছু নাই। দিস ইজ রিয়ালিটি। ইন্ডিয়া একটা কাজ করে, ইন্ডিয়া কি করে জানেন, সবার সাথে গিয়ে বলে আসো আমরা আলোচনায় বসি। তো আলোচনায় বসে তারা কি করে জানেন, তারা বলবে তোমরা এই চুক্তিতে আবদ্ধ হইলাম, আমি ওইটা করব, তুমি ওইটা করবা। ইন্ডিয়া জানে যে তুমি এই কাজ, আপনি এই কাজগুলো করবেন, আপনারা দিয়ে এই কাজগুলো তারা করেন, কিন্তু ইন্ডিয়া এই কাজের ধারে কাছেও যাবে না, কারণ আপনি মনে মনে বসে আছেন। ইন্ডিয়া তো তাদের চুক্তি অনুযায়ী তারা তাদের কথা রাখবে, আমি আমারটা রাখি। ইন্ডিয়া আপনি যখন এই কাজগুলো করবেন, ইন্ডিয়া পিছন থেকে গিয়ে আপনার পিঠে ছুরি মারবে। এটা হচ্ছে হিন্দু ডক্ট্রিন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, কয়েকদিন আগে সালাউদ্দিন পার্লামেন্টে বসে বলছে আমরা তো জুলাই সনদের পক্ষে ছিলাম না, আমরা
যদি ওই জুলাই সনদের কথায় না সাইন করতাম তাহলে নির্বাচন হইতো না। আপনি কথাটা শুনছেন? 100%. এটা হুবহু ইন্ডিয়ান ডক্ট্রিন। আলোচনায় আসবে, আলোচনায় চুক্তি করাবে, কিন্তু ভবিষ্যতে এর কোনোটাই তারা মানবে না, আপনার পিঠে ছুরি মারবে। আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে বাংলাদেশিরা কেন এখনো বলে যে ভারতের সাথে আমাদের আলোচনা করে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমাদের সব সমস্যার সমাধান করব, তারা কেন বলে? এটা এটা যে স্যার ডক্টর মাসুদ জানে আর আমি জানি তা কিন্তু না, এটা আপনিও জানেন ভারতের এই চরিত্রের কথা, কিন্তু তারপরেও আমরা এই কথাটা বলি, এটা কেন নিরা? থ্যাংক ইউ জেকব ভাই। আসলে সত্যি কথা বলতে কি, এটা বলার জন্য বলা। ভারত এ পর্যন্ত যে কাজই করুক না কেন বা করছে না কেন, পার্শ্ববর্তী যে দেশের সাথে করছে, প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে বেলা শেষে তাদের ইন্টারেস্ট প্রোটেক্টের বাইরে তারা কিছুই করেনি। এটা তাদের একটা পলিসি। এখন হিস্ট্রিক্যালি যদি আমরা চিন্তা করি এবং আমাদের দেশের কথা যদি চিন্তা করি, আমরা যদি সেই আমাদের 54 বছরের কথাই আমরা হিসাব করি, দেখি যে হিস্ট্রিক্যাল দেখেন যে আমাদের হিস্ট্রিকে মানে ধ্বংস করা হয়েছে বলবো, আর ইতিহাসকে বিকৃত করার জন্য যা যা দরকার প্রত্যেকটাই কিন্তু করেছেন। তার পিছনে কে? ভারত। এই যে ভারতের চালে বা ভারতের কিছুতে যে এই কাজগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি, বুঝি, জানি। আমাকে আপনি জানেন আমার সাথে ডক্টর মাসুদ দ্বিমত করবে কিনা আমি জানি না। ডক্টর মাসুদ আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, আপনিও পারেন, কিন্তু আপনাকে একটা কথা বলি। মীর ফ্রান্সিস দুরহামের একটা বই পড়ছি, বাংলাদেশের উপরে লেখা। 40 এবং 50-এর দশকে ব্রিটিশ থেকে ভারতটা যখন আলাদা হয়, মাসুদ ভাই আপনি পড়েছেন কিনা জানি না, বাংলাদেশের যেটাকে আমরা ভাষা আন্দোলন হিসাবে জানি, এটা কোনো ভাষা আন্দোলন ছিল না, এটা ছিল ভারতের প্রথম ষড়যন্ত্র পাকিস্তানের বিরুদ্ধে। বাংলা ভাষীদেরকে আপ্যাস করায় দিছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে তারা রিভল্ট করে। আচ্ছা, আপনি কি জানেন এই রিভল্ট করানোকে আমরা এখনো বাংলাদেশিরা মনে করি যে এটা পূজনীয়, এটা মতো আমরা ভাষার জন্য জীবন দিছি। মীরা, জাতি হিসাবে কি আমরা এতটাই নাদান, এতটাই দেখো কি? অফকোর্স, কারণ আপনি ওই বিষয়টাই আসতে চাচ্ছিলাম যে দেখেন মানুষের কেন আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড বলি। একটা জাতি সঠিক শিক্ষায় যদি শিক্ষিত হতে না পারে, সেখানে তো তারা এভাবে সাফার করবে, এবং যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো সঠিকভাবে মানুষের ভেতরে, আমাদের জনগণের ভেতরে না পৌঁছাবে, ততদিন পর্যন্ত আমরা এই ধরনের অন্ধত্ব বহন করে যাব। এই অন্ধত্ব আমাদের কেউই কাটাতে পারবে না। আজকে দেখেন বাংলাদেশে কিন্তু ভারতের হিস্ট্রি পড়ানো হয় না, ওয়ার্ল্ড ওয়াইড কোনো হিস্ট্রি পড়ানো হয় না। বাংলাদেশের নিজস্ব হিস্ট্রিটাকে বিকৃত করে সেটাই আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে। কই আমরা তো কেউ কখনো এ বিষয় নিয়ে কথা বলিনি। আজকে আমার দেশকে রক্ষা করতে হলে, আমার জাতিকে রক্ষা করতে হলে যে শিক্ষণীয় বিষয়গুলো দরকার, যার উপর ভিত্তি করে আমরা সামনে আগাবো, সামনে চলবো, এ বিষয় নিয়ে তো কোথাও কোনো কথা হয় নাই। যেতে হয় ওই দাদা বাবুদের ওই লেজ ধরে আমাদের আগাতে হবে, তাহলে কি করে আমাদের উন্নয়নটা হবে? মীরা, একটু চিন্তা করে দেখেন, আজকে ডক্টর মাসুদ বলছে ভিপি মেনন 565টা রাজত্বে ছোট ছোট এনক্লাবে গিয়ে তাদেরকে বলছে তোমরা একত্র হও। যারা ভিপি মেননের কথা শুনে নাই তাদের সাথে ভারত এত বেইমানি করেছে আলোচনার মাধ্যমে, এত বেইমানি, এত চুক্তি ভঙ্গ, এত নিমুখারামি, এবং তাদের সবার পিছে ছুরি মারছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো, বাংলাদেশে আপনার বয়স হইছে, আপনি এই বয়সে কয়টা ইতিহাস বইতে দেখছেন ভারতের এই বেইমানি গুলো? আসবে না তো, আমি তো সেটাই বলতে চাচ্ছি।
এই যে ইতিহাস, মানুষ কি থেকে ভবিষ্যৎ শিখে, ইতিহাস থেকে আলোচনা সমালোচনা থেকেই তো মানুষ ভবিষ্যতে আগায়। তাই এই ভারতের মানে সঠিক সত্য ইতিহাস আপনি কোথায় পাবেন? আজকে চাণক্য নীতিটার যে সঠিক কি কারণে, কোথায়, কেন ব্যবহার করা হয়েছে, এ বিষয়টা কি বলা হচ্ছে? কেউ কি বলছে, বা কেউ কি একবার বলবে যে সারা বিশ্বে ভারত হলো ব্ল্যাকমেইলে ফার্স্ট? তারা প্রত্যেকটা জায়গায় তারা ব্ল্যাকমেইল করে এই যে ছোট ছোট পার্শ্ববর্তী দেশগুলোকে যে তারা ক্যাপচার করছে, এগুলো নিতান্তই মানে জঘন্যতম বিষয় তারা সেট আপের মাধ্যমে তারা এগুলোকে গ্রাব করছে, এবং ভবিষ্যতেও তারা ওই একই নীতিতে তারা চলছে। মীরা, চাণক্য নীতি বলা হয়, কিন্তু একবারও কি আমরা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে কথা বলছি? আমরা কি বিশ্লেষণ করেছি যে এই চাণক্য নীতির ইম্প্যাক্ট কি হয়েছে, বা ভবিষ্যতে কি হতে পারে, বা আমরা কোন বিষয়টা ফলো করে সামনে আগাচ্ছি? মীরা, একটা কথা আপনাকে বলি, আপনি কি জানেন গতকালকে না তার আগে আমি একটা স্টাডিতে পড়েছি, ভারত হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের চেয়ে না, তারা মানি ট্র্যাপের চেয়ে হানি ট্র্যাপকে বেশি মূল্যায়ন করে। কেন জানেন? হানি ট্র্যাপে নিজের বউরে আরেকজনের লগে শোয়াইয়া দেয়, মানি ট্র্যাপে নিজের মেয়েরে আরেকজনের সাথে শোয়াইয়া দেয়, মানি ট্র্যাপে নিজের নাতি বোনকে অনেকজনের সাথে শোয়াইয়া দেয়, পয়সা খরচ হয় না। ভারত এই জন্য হানি ট্র্যাপকে বেশি প্রাধান্য দেয়। আপনি কি জানেন তা? অফকোর্স এটা ওদের কালচার থেকে আসছে, এটা আসছে ওদের কালচার থেকে, এজন্য ওদের এই চোখেও লাগে না, নাকেও লাগে না, মাথা তো অনেক দূরের বিষয়। এটা ওদের কালচার থেকে পর্যায়ক্রমে ওরা এটাকে মানে বহন করে নিয়ে আসছে, যে বিষয়গুলো এখন আমাদের মধ্যে ধাবিত করছে ওরা, এবং আমরা দুহাত পিছনে গিয়ে এটা চিন্তা করি না। এই বিষয়গুলো নিয়ে যে আমাদের আলোচনা সমালোচনা কনক্লুশন, এই বিষয় নিয়ে তো আমরা থিঙ্ক করি না। আমরা কি প্রেজেন্ট যেটা পাচ্ছি ওই ক্যারটের মতো ওইটা নিয়ে আমরা বাহবা দিচ্ছি, এবং ওইটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, যার কারণে আমাদের এই অবনতিটা এখানেই আসছে। আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলবো, সেটা কালচারই বলেন এবং এটা সামাজিক মানে অর্থনীতি যেটাই বলেন না কেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া, এই পর্যায়ে আমরা দাঁড়িয়েছি। ওকে, ডক্টর মাসুদ এবং নীরা, আপনাকে আমি বাংলাদেশের সংসদে সালাউদ্দিন আহমেদের একটা কথা আপনাদেরকে শোনাবো। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে, এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার একটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে, তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। মাসুদ ভাই, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি দ্যাট ইজ ইন্ডিয়ান পলিসি, আপনি কি মনে করেন? 100 বার মনে করি, কারণ ইন্ডিয়ান যেই চাণক্য সিস্টেম যেটা আর কি, এর কতগুলি ইয়ে আছে সেগুলো দেখেন, যদি মিলায় দেখেন তা দেখবেন যে হুবহু ওইগুলোর কথাই সে বলতেছে। চাণক্যের যে থিওরি, তাদের মেন কথা হচ্ছে যে নেইবারটা কি, প্রথম হলো নেইবার কি, তারপরে নেইবারের সাথে কি আচরণ করবা। প্রথম হচ্ছে ইমিডিয়েট চাণক্য, মানে এটা ওটা আবার মূল যেটা আর কি, মূল ভিতরে যেই ইয়েটা, তার নাম হচ্ছে, পলিসিটা হচ্ছে মন্ডালা থিওরি, মন্ডলা থিওরিতে হচ্ছে 1 নাম্বার ইমিডিয়েট নেইবার যারা বাংলাদেশ পাকিস্তান, বিকজ অফ দ্য শেয়ার্ড বর্ডার্স, এরা প্রত্যেক এবং সেম রিসোর্সের জন্য কম্পিট করে, এরা প্রত্যেকে এনিমি, এরা প্রত্যেকই এনিমি। ফার্স্ট কথাই হচ্ছে চাণক্যর প্রথম কথা হচ্ছে ইমিডিয়েট নেইবার প্রত্যেকে এনিমি, কারণ একই রিসোর্সের জন্য সবাই ফাইট করতে হয়। নদী বলেন, পানি বলেন, জঙ্গল বলেন, অন্য কোনো যদি কোনো খনিজ সম্পদ থাকে সেটা বলেন, ওটা বর্ডারিং কান্ট্রিগুলো শেয়ার করে, যার জন্য প্রথমে ওরা এনিমি। ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট। 2 নম্বর থিওরি কি, এনিমিজ এনিমি আর ফ্রেন্ড। পাকিস্তানের এনিমি যদি ইসরায়েল হয় তাহলে ইসরায়েল ইজ এ বিগ ফ্রেন্ড, সহজ কথা আর কি। বাংলাদেশের এনিমি যদি ইসরায়েল হয় তাহলে ইসরায়েল ইজ এ বিগ ফ্রেন্ড।
এনিমি হইলে ওটা বন্ধু, এটা হচ্ছে চাণক্যর মন্ডল থিওরির ভিতরে আর কি। ইন্টারমিডিয়েট যারা যারা এই মাঝামাঝি জায়গায়, যেমন ধরেন আফগানিস্তান, ইরান, এরা নিউট্রাল, কিন্তু এদেরকে সন্দেহের তালিকা রাখতে হবে। এই হচ্ছে নেইবার সাথে তার রিলেশনশিপ। 1 2 নম্বর, এই নেইবারদের সঙ্গে আপনারা কি করবেন? 4টা ডিপ্লোম্যাটিক ট্যাকটিক্স আছে ওদের, উপায় বলে, উপয়া সামা, ডানা, ভেদা অ্যান্ড ডান্ডা। আবার বলি, সামা, ডানা, ভেদা অ্যান্ড ডান্ডা। সামা হচ্ছে কনসিলিয়েশন, বন্ধুত্বের কথাবার্তা বলো, হেভি ফ্রেন্ডশিপ দেখাও, নেগোশিয়েট করো, অ্যালায়েন্স তৈরি করো, এগুলো করো, যেটা আপনি একটু আগে বলছেন, এক্স্যাক্টলি এটা সামা। ডানা হচ্ছে গিফট, এদেরকে বিভিন্ন গিফট দাও, দিয়ে তোমার পক্ষে নিয়ে আসো, ইকোনমিক ইনসেন্টিভ দাও, ট্রিবিউট দাও, উপাধি দাও, সেক্স দাও, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু গিভ, দাও, দিয়ে এদেরকে নিজের পক্ষে নিয়ে আসো। আমাদের এখনকার মুশকিল হচ্ছে একটু মডার্ন হয়ে গেছে, তো এখন ওই সেক্সে চলে গেছে সবাই আর কি, যেটাকে হানি ট্র্যাপ বলে। বহু জেনারেল বাজার করতে গেছে বাংলাদেশের শেখ হাসিনার আমলে, 10 জন 12 জন করে পাঠানো হয়েছে, তারা শুধু বাজার করে নাই, অন্যান্য আনন্দ উপভোগ করে আসছে আর কি, এবং সেগুলো টেপ রেকর্ড সবই আছে আচ্ছা তাদের কাছে। তারপর একটা হচ্ছে ভেদা বা ক্রিয়েটিং ডিভিশন অ্যামং ইউর এনিমিজ। এনিমি যারা আছে, যেমন পাকিস্তান বাংলাদেশের মধ্যে এটা এনিমি, বা একটা বিভেদ নিয়ে আসে। ওই যে আপনি বললেন না, ভাষা আন্দোলন দিয়ে একটা শুরু হলো, ওরা এটা পাকিস্তানের নিজের দোষ, এরকম একটা আন্দোলনের সুযোগ তারা দিল, এবং ইন্ডিয়া এটাকে ইউটিলাইজ করলো ইমিডিয়েট, মানে শত্রুদের মধ্যে, তাদের মধ্যে যদি কোনো রকম কোনো চান্স পাওয়া যায়, আরো শত্রুতা বাড়িয়ে দেওয়া। দ্যাটস হোয়াট দে ডিড। দেখেন মিলে কিনা। লাস্ট হচ্ছে ডান্ডা, অর কারেকশন অর ফোর্স, পাবলিক ফোর্স, দ্য ইউজ অফ মিলিটারি ফোর্স, ওয়ার, পানিশমেন্ট, যখন সমস্ত কিছু ফেল করবে। দ্যাট ইজ হোয়াট ইন্ডিয়ান ডক্ট্রিন, দ্যাট ইজ হোয়াট চাণক্য ডক্ট্রিন ইজ। তারপরে যেগুলা আরো কিছু পলিসি আছে, আমরা ডিটেলসে যাবো না, শুধু বলতে পারি 6টা আছে আরো পলিসি: সন্ধি, বিগ্রহ, আসানা, ইয়ানা, সমস্যার অ্যান্ড ডিভাইড হওয়া। তো এর মধ্যে মজা হচ্ছে ডুয়াল পলিসি, অলওয়েজ ডুয়াল পলিসি। 6 নম্বর যেটা দিভি, এটার বানানটা হচ্ছে ডিভাইডওয়া, DVAIDHIBHAVA। এটাতে হচ্ছে পারসুইং এ ডুয়াল পলিসি। সব সময় পলিসি একটা রাখবে না, একটা হবে মুখের পলিসি উপরে, তলের পলিসি তোমার নিজের। এই পলিসি দিয়ে রাজি করাবা, তলের পলিসি দিয়ে, যেটা আপনি বললেন, ছুরি একটা মারবা। that it is in their doctrine, it is in their blood, it is in their practice. ইন্ডিয়া কখনো আপনাকে ফ্রেন্ড মনে করবে না। It is Chanakya has taught them, you are not a friend to India because you compete for the same resources. একই পানি আপনি ব্যবহার করেন, আপনি শত্রু। একই খনিজ পদার্থ আপনার আছে, তেল আপনার দিকে, ওরাও তুলতে পারে, আপনিও তুলতে পারেন, আপনি শত্রু। দিস ইজ দেয়ার ডক্ট্রিন, এটা হচ্ছে তাদের আদর্শ। এই আদর্শ থেকে তারা আসে, এই আদর্শকে আজকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে এস্টাবলিশ করার চেষ্টা করছে। কেন করছে জানি না, বাট করছে সালাউদ্দিন সাহেব। ওকে মাসুদ ভাই, আপনাকে একটা কথা বলি। আপনি এতক্ষণ যা বললেন, আপনি কি কখনো এই সাবজেক্টটা নিয়ে বাংলাদেশে বিশদভাবে কোন রাজনীতিবিদ, পেশাজীবী, কোন বুদ্ধিমান মানুষ কারো কাছ থেকে এ ধরনের ইলেবোরেশন আপনি কি কখনো শুনেছেন? আমি শুনি নাই। না, ওভারঅল কোন ডেসক্রিপশন আমিও শুনি নাই। এটা হচ্ছে লোকাল যারা একাডেমিক্স, যারা একটু পড়াশোনা করে বা নিজেদের মধ্যে সান্ধ্যকালীন চায়ের আসর বসে গল্প গুজব করে, এই গল্পে এগুলো রেগুলার হয়। কিন্তু দোজ হু স্টাডি, যারা পড়াশোনা করে, তারা আপনি যে কয়টা নীতি পড়লেন, আমি যদি কথায় বলি, নীতিহীনতাই তাদের নীতি। ব্রেক দ্য প্রিন্সিপল। কোন নীতি থাকবে না, ব্রেক দ্য প্রিন্সিপল। সত্যকে বর্জন করো, মিথ্যাকে গ্রহণ করো, অপকৌশল প্রয়োগ করো। মানে আপনি যদি ভণ্ডামির শেষ ধাপে যান, ওটার নামে চাণক্য নীতি। আচ্ছা, আমাদের বাংলাদেশের যারা এই ভারতের ৭১ নিয়ে মহত্ব অনুভব করে, মুক্তিযুদ্ধ নিয়ে মহত্ব অনুভব করে, ভাষা আন্দোলন নিয়ে মহত্ব অনুভব করে, আচ্ছা মাসুদ ভাই, তারা কি এই চাণক্য নীতি আপনি আমি যেভাবে পড়েছি বা পড়ি, এটা কি তারা পড়ে নাই? তারা কি জানে না?
কেউ কেউ পড়েছে, এবং অবাক হবেন কি জানেন, অনেক জ্ঞানী মানুষও এটা পড়াশোনা করে না। একদিন আমি তখন এক সময় বাফলোতে থাকতাম, আমাদের ক্যাডেট কলেজের ফার্স্ট বয়, জীবনে কখনো সেকেন্ড হয়নি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, অত্যন্ত ভালো একজন মানুষ। সে বলছে যে কথায় কথায় আমি যখন বললাম যে কাশ্মীর ওয়াজ গ্র্যাব বাই ইন্ডিয়া ইললিগালি, তখন সে বললো এটা তুমি কোথায় পেয়েছো, ঠিক না। একজন অত্যন্ত ভালো রেজাল্ট করা একজন মানুষ, অত্যন্ত ভালো মানুষ হিসেবে ভালো মানুষ, হি হ্যাজ দি আইডিয়া যে ইন্ডিয়ার কোনো রোল ছিল না, এটা পাকিস্তানের কারণেই কাশ্মীরকে ইন্ডিয়া নিয়ে গেছে। তো আই সেড দ্যাট, ভাই আপনি, আমি নাম বলছি না ইচ্ছা করে, বাট আমার কলেজে যারা তারা বুঝে গেছে কার কথা আমি বলছি। আমি বললাম যে ভাই আপনি লেখাপড়া করে আপনি অত্যন্ত ভালো ফিজিক্সে, আপনি মহা পণ্ডিত, এতে কোনো সন্দেহই নেই, আপনি অত্যন্ত ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের লিডার আপনি ইন ফিজিক্স, কিন্তু পলিটিক্স আপনার পড়াশোনা এত কম, মানে দুঃখ লাগতেছে আমার দেখে যে ইউ ডিডন্ট ইভেন স্টাডি দিস। তুমি কোথায় পেয়েছেন? বইটা দিলাম, বললাম বইটা পড়ে আমাকে দিয়েন। আফটার 1 year আমি তারা ফোন করলাম যে ভাই আপনি কি বইটা পড়ছেন? এটা পড়া হয়নি মাসুদ এখনো। আমি তারা বইটা ফেরত দিয়ে দেন। জেনারেলি বই এবং বউ কারোর কাছে দিলে পরে নিখুঁত ফিরে আসেন আর কি, তো আপনি বইটা ফেরত দেন আমার। তো এটা ফেরত দিল। এটা দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি যে অনেক বড় বড় জ্ঞানী লোকেরাও আছে যারা এটা পড়ে নাই বা জানে না বা ইন্টারেস্ট নাই বা ঢুকে নাই এর মধ্যে। যারা একটু দেশ নিয়ে ভাবে, যারা একটু নিজের পজিশন নিয়ে ভাবে, যারা আমি কতখানি সেফ আমার চারপাশে, এটা নিয়ে আমার 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 অবস্থান নিয়ে যে আমি ভাববো না, তাহলে আমি কি করলাম? অবস্থান নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে আপনি ভাববেন যে আপনার চারপাশে রয়েছে ভারত, এবং ভারত আপনাকে এনিমি মনে করে। ইজ এ রুল। ওকে ইসুফ ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। আপনার একটা কথা, আপনি চাণক্য নীতির স্টেপ বাই স্টেপ মাসুদ ভাই যেভাবে ব্যাখ্যা করেছে, আপনি কি আপনার জীবনে এত সুন্দরভাবে এই চাণক্য নীতির ব্যাখ্যা কখনো শুনেছেন? না, আচ্ছা, চাণক্য নীতি তো হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে। চাণক্য নীতি বাংলাদেশের মধ্যে আসতে পারবে না, কারণ বাংলাদেশের ভিতরে যদি চাণক্য নীতি আসে বা বাংলাদেশিরা জানে, তাহলে তো আমরা সতর্ক হয়ে যাব। তাহলে ওরা যে ওরা যে কত নিচু সেটা আমাদের মাপা হয়ে যাবে। যার কারণে দেখেন যে আমরা একজন পলিটিক্সে আসছি, পলিটিক্স করি উইদাউট পলিসি। আমাদের পলিটিক্সে কোনো পলিসির দরকার হয় না, কিন্তু ওদের পলিটিক্সে পলিসি দরকার আছে। ওদের পলিটিক্সে নীতি, হিস্ট্রিক্যালি যত কিছু দরকার সবকিছু আছে। এখানে আপনি কম্পেয়ার করে দেখেন, একজন বাংলাদেশি স্টুডেন্ট আর একজন ভারতীয় স্টুডেন্ট, সে ভারতের যে জায়গারই হোক না কেন, যদি আপনি কম্পেয়ার করতে যান, ওখানে আপনি দেখতে পাবেন যে আমাদের সিলেবাসে আমাদের কি পড়ানো হয় এবং ওদেরকে কি শেখানো হয় সেটা, এই যে একটা পার্থক্য আছে। আর আমরা আমাদের পলিটিশিয়ানরা সব সময় বলি আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, যেটাই বলি, কিন্তু নীতিগতভাবে একটা দেশের সাথে বা আমার একটা বন্ধুর সাথে, আমার একটা প্রতিবেশীর সাথে আমার যে কম্পিট করতে হবে আমার বেঁচে থাকার জন্য, এই বিষয়টা আমাদেরকে কখনো শেখানো হয়নি বা আমাদের সিলেবাসেও নাই। এটা যেই হোক না কেন, দেখেন আমাদের সিস্টেমে ক্লাস 9-এ আসি, 8 থেকে 9-এ উঠলে আমাদের ভাগ ভাগ করে দিয়েছে, কিন্তু সে ভাগ করে দেওয়ার মধ্যে যে সাবজেক্ট গুলো আমাদের পড়ানো হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড আমরা কোথাও কম্পিট করি না। নীরা, আমি আপনাকে একটা কথা বলি। আমরা যে চাণক্য নীতি নিয়ে কথা বলছি, সে চাণক্য নীতিটা এটা ইটস এ প্রিন্সিপাল অফ এ ম্যানকাইন্ড অর এন এন্টিটি, রাষ্ট্রের একটা মূল মন্ত্র। মাসুদ ভাইয়ের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্রের মূল মন্ত্রের দিকে যদি তাকান, এখন আপনি বাংলাদেশ আর ইন্ডিয়া নীতিটা এরকম না, নীতিটা এরকম ইউনিভার্সাল যে নর্ম আছে, যেমন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, আর চাণক্য নীতি হয়েছে প্রতিবেশীর রক্ত সব কইরা নিয়ে আসো। আর মীরা, এই কথাটা আপনার বুঝতে হবে এবং এই কথাটা আমাদের জনগণের বুঝতে হবে। মাসুদ ভাই একটা কথা বলছে, চাণক্য নীতির একটা পার্ট, তোমার প্রতিবেশীরা তোমার বন্ধু না। কেন বন্ধু না? কারণ গঙ্গার পানি তুমিও চাও, গঙ্গার পানি নেপালও চায়, গঙ্গার পানি বাংলাদেশও চায়, সুতরাং বাংলাদেশ তোমার বন্ধু না। মীরা, তাদের চাণক্য নীতিতে
নেপালিরা ভারতের বন্ধু না, ভুটানিরা ভারতের বন্ধু না, বাংলাদেশ ভারতের বন্ধু না, আফগানিস্তান এরা ভারতের বন্ধু না, আচ্ছা পাকিস্তান তাদের বন্ধু না। এখন আমার একটা কথা, কেউ ভারতকে বন্ধু মনে করেও না, যেমন নেপালের বালেন্দর শাহ বলছে, আইল বি দ্য লাস্ট পার্সন ইন আর্থ টু থিঙ্ক দ্যাট ইন্ডিয়ানস আর মাই ফ্রেন্ড। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দর শাহ বলছে। রাইট। আপনি আরেকটা কথা শুনেন, যতদিন পর্যন্ত ভুটানের রাজা জিগমে সিং এ ওয়াংচুক বুঝে গেছে যে ভারত তার বন্ধু না, ততক্ষণ পর্যন্ত ভুটানের সার্বভৌমত্ব ছিল, কিন্তু এখন আর নাই। মজ্জা এই মালদ্বীপের সে কইছে ভারত আউট, ভারত থাকলে আমার সার্বভৌমত্ব থাকবে না। আফগানিস্তান বলছে ভারত থাকলে আমার সার্বভৌমত্ব থাকবে না। কিন্তু বাংলাদেশের মুসলমান নামধারী খানকির ছেলেরা বলে ভারত আমাদের বন্ধু, আমাদের বন্ধু রাষ্ট্র। আচ্ছা, এরা কি এই ডক্টর মাসুদ যে পড়ছে আর যে ব্যাখ্যাটা দিছে, এটা কি তারা জানে না জানে না, নাকি জানার পরে তারা নিজের মাকে ধর্ষণ করে বিশ্ব মনে কইরা? আসলে আপনার কাছে কি মনে হয়? জেকব ভাই, আমার কাছে সিম্পল একটা জিনিসই মনে হয় যে আমি আমার বন্ধুর সাথে যাব, শত্রুর সাথে যাব, যার সাথেই যাই না কেন, প্রথমত তার মানে নীতি সম্পর্কে, কোন নীতির উপর সে চলাফেরা করে, কি তার নীতি, তার সম্পর্কে, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ভালো করে জানতে হবে, বুঝতে হবে, দেন আমি সম্পর্কে যাব। এখন আমরা যদি ওইটা ফিগার আউট করতে না পারি যে আমার যে বন্ধুর সাথে আমি যাচ্ছি, আমার বন্ধু কোন নীতির উপরে চলে, কারণ আমার তার সাথে চলতে গেলে এই বিষয়টা আমার তো মানে 100% না হলো আমার 70% আমার জানতে হবে, বুঝতে হবে, যদি ওই বন্ধুর সাথে আমার কম্পিট করতে হয়। ওকে মেরা, আমি আপনার কাছে আসি। মাসুদ ভাই, আপনাকে আমি একটা এক্সাম্পল দেব। আমি ইচ্ছে করে একটা লোকের নাম বলবো না। এই মুহূর্তে তারেক রহমান যেখানে যায় তার পাশে প্রথম যে লোকটা থাকে, একটা লোক আছে, আমি নামটা বললাম না। ওনার স্ত্রী ভারতে যেতেন শপিং করতে, এবং আপনারা কি জানেন, ভারতের জানতেন এই লোক তারেক রহমানের পাশে যাবে। ওই লোকটার বউ ভারতে গিয়ে একটা ফ্রেন্ড জোগাড় করলো, তার নাম অনুপ হাজরা। অনুপ হাজরা এই ভদ্রলোকের স্ত্রীকে হাজার হাজার লক্ষ লক্ষ রুপির শপিং করে দিত, এবং এই মহিলা তার সাথে ঘুমাইনা শুরু করলো, এবং অনুপ হাজরা তার পুরা ভিডিও এবং ছবি তারা ওখানে রাখলো। আপনি কি জানেন ওই মহিলা বাংলাদেশে এসছে, এবং ওই মহিলার স্বামী বর্তমানে বাংলাদেশের ক্যাবিনেটের ভিতরে সবচেয়ে একটা স্ট্রংগেস্ট ক্যাবিনেটের উপদেষ্টা হিসাবে প্রধানমন্ত্রীর পাশে আছে। এখন একজন একটা কথা বলছে, ইসরায়েলিরা এবং ভারতীয়রা মানি ট্র্যাপের চাইতে হানি ট্র্যাপ বেশি প্রেফার করে, এবং বাংলাদেশি লোকজনরা এই হানি ট্র্যাপের মধ্যে আগে ঢুকে তারা বউ মেয়ে ছেলেদেরকে ঢুকায় দিয়ে আসে। এখন এই হানি ট্র্যাপের মধ্যে থাকা আমাদের রাজনীতিবিদ এবং আমলারা, এদের দ্বারা কি আসলে সম্ভব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা? ডক্টর মাসুদ? না না, এটা তো এটা ইন্ডিয়ান ওয়ে অফ ক্যাপচারিং, মডার্ন ওয়ে অফ ক্যাপচারিং। ক্যাপচার একজন যদি কারোর কাছে আটকে পড়ে থাকে তাহলে সে কিভাবে কি করবে বলেন? একজনের একটা দেশের উপর যদি আপনার কন্ট্রোল থাকে ইন ডিফারেন্ট ওয়েজ, তখন ওই দেশকে দিয়ে অনেক কিছু করিয়ে ফেলা যায়। তো বাংলাদেশের অবস্থাটা সেইভাবে, মানে আমাদের কিছু মানুষ, দুঃখজনক হলেও সত্যি, তারা ইন্ডিয়ান বিভিন্ন প্রলোভনে লোভী হয়ে সেগুলোকে গ্র্যাব করে নিয়েছে, নিয়ে দে আর অ্যাক্টিং এগেনস্ট দ্য কান্ট্রি, তার নিজের নেশনের বিরুদ্ধে তারা আক্রমণ করছে। ইন্ডিয়ার তো যুক্তির অভাব হয় না। ইন্ডিয়ার আমি দুইটা ক্লিয়ার এক্সাম্পল দিই। কাশ্মীর কেন নিতে হবে?
কাশ্মীর নিতে হবে এই জন্য, যুক্তিটা হচ্ছে ওখানকার 80% সাবজেক্ট হলো মুসলমান, ডাজন্ট ম্যাটার। ওখানকার রুলার হচ্ছে হিন্দু, হরি সিং, রাজা হরি সিং, মহারাজা হরি সিং ছিল ওই সময়কার 947-এ। হি ওয়াজ দ্য কিং অফ কাশ্মীর, জম্মু কাশ্মীরের। 11 বছর বেঁচে ছিল আপনার স্বাধীনতার 47 থেকে 61 পর্যন্ত বেঁচে ছিল, আটকানো ছিল, পরে মারা যায় আর কি। ঠিক, এনিওয়ে দিস জেন্টলম্যান যেহেতু হিন্দু, আমাদের রাজত্বের যে কর্তা ব্যক্তি যেহেতু হিন্দু, এটা আমাদের সাথে আসতে হবে, এটা হলো যুক্তি। যতই পাবলিক মুসলমান হোক না কেন, যেহেতু কিং ইজ হিন্দু, এটা আমাদের সাথে আসতে হবে। এটা আবার উল্টা ইন কেস অফ জুনাগড়। জুনাগড়ে হচ্ছে সাবজেক্ট সব হিন্দু, কিন্তু মোহাম্মদ খান হচ্ছে নবাব, মোহাম্মদ খান মুসলমান। ওইখানে যেহেতু পাবলিক সব হিন্দু, ওই হচ্ছে আমাদের কাছে আসতে হবে। রুলার কে ডাজন্ট ম্যাটার। কাশ্মীরের রুলার ইজ দি ফ্যাক্টর, জুনাগড়ের রুলার ইজ নট দি ফ্যাক্টর, পাবলিক ইজ ফ্যাক্টর। এই যে দ্বিনীতি, দ্বিমুখী নীতি, এটা তো ওদের চাণক্যের, আমি একটু বললাম আপনাকে, টু হ্যাভ ডুয়াল পলিসি ইজ দেয়ার রুল। এই ডুয়াল পলিসির একটা কান্ট্রি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট পারঙ্গমতার দরকার, যথেষ্ট মুন্সিয়ানার দরকার, যথেষ্ট বুদ্ধির দরকার। সেখানে আমাদের কিছু নির্বোধ গিয়ে তাদের সাথে হানি ট্র্যাপে পড়ে অথবা মানি ট্র্যাপে পড়ে। অনেকের, আপনি জানেন যে আমাদের অনেক সাংবাদিক আমাদের দেশের এগেনস্টে কথা বলে, বিকজ তাদের বাচ্চারা ইন্ডিয়া লেখাপড়া করছে, বাংলাদেশে কোথাও চান্স না পেয়ে। অনেক সাংবাদিকের বাচ্চারা ইন্ডিয়া, দিল্লিতে পড়াশোনা করে, রাইট, তারা রেগুলার লিখে যাচ্ছে ভারতের পক্ষে, আমাদের দেশের বিরুদ্ধে। জাস্ট তার একটা স্বার্থ, তার বাচ্চাটার ওখানে পড়াচ্ছে, তার অথর্ব বাচ্চা, যে বাচ্চা বাংলাদেশে কোথাও ভালো করতে পারে নাই, তার ওখানে নিয়ে পড়াচ্ছে। দিস ইজ হোয়াট, এইভাবে তারা, এটা তাদের নীতি, এটা চাণক্য নীতির একটা অংশ। দ্যাট ইউ গিভ দি গিফট, ইউ শুড। ডান্ডা তো লাস্টে, তার আগে গিফট আছে। ডান্ডা ইজ লাস্ট, মিলিটারি অ্যাকশন ইজ লাস্ট। এই হচ্ছে ইন্ডিয়ার পলিসি। অ্যান্ড এই পলিসি, আপনার এই কোশ্চেনটা আমার মাথায় খুব আসে যে আসলে কি লোকজন জানে, আমাদের সব মানুষ কি জানে যে চাণক্য নীতিটা কি? সবাইকে জানে যে আমাদেরকে প্রথমেই ধরা হয় আমরা এনিমি। সেম রিসোর্সের উপরে যার যার নজর আছে, এই কারণে তারা আমরা এনিমি। যেমন বললাম যে রিসোর্স পানি সম্পদ হতে পারে, রিসোর্স খনিজ সম্পদ। মাসুদ ভাই আপনাকে একটা $1 মিলিয়ন কোশ্চেন করি। 1971-এ ভারত আমাদেরকে সাহায্য করেছে, আমাদের শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে। আমি তো দেখি এটাও ছিল চাণক্য নীতির মধ্যে ইনক্লুডেড। তাইলে আমরা এটাকে এত মহত্ব করে দেখি কেন, যে ভারতের এটা মহত্ব, আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদেরকে অস্ত্র দিয়েছে, আমরা এটাকে এই মহত্ব হিসাবে দেখি কেন তাইলে? আমার এটা আপনি যেমন $1 মিলিয়ন কোশ্চেন করলেন, আমি $1 মিলিয়ন আনসার দিতে পারবো না। আমার আনসারটা অনেক সস্তা দামের হবে আর কি মনে হয়। একটা হচ্ছে যে আমরা তখন অলরেডি বৈরী রিলেশন উইথ পাকিস্তান, আমাদের একটা আশ্রয় দরকার, আমাদের একটা ফ্রেন্ড দরকার, আমাদের যুদ্ধে সাহায্য দরকার, আমাদের দাঁড়ানোর জন্য কিছু অবলম্বন দরকার। ওই অবলম্বন হিসাবে আর ইন্ডিয়ার দরকার হচ্ছে পাকিস্তানকে ভাঙা, যে প্রায় নিয়ে আসছে ভাঙতে। এবং এই শরণার্থী দিয়েও তাদের অনেক লাভ হয়েছে, লাভ হয়নি তা না। এই যে 1 কোটি শরণার্থী ছিল, দে গট লট অফ মানি ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড। এটা একটা বিজনেসও ছিল কিছুটা, অফকোর্স একটা কষ্টের ব্যাপার ছিল তাদের জন্য, কিন্তু আবার ব্যবসাও ছিল, তারা ব্যবসাও করে নিছে এটা দিয়ে। তো সব দিক থেকে দেখে ইন্ডিয়ার জন্য টু হেল্প আস ওয়াজ দি রুল। যার জন্য আমাদের সারল্য এবং প্রয়োজন, দুইটা কারণে আমরা ডিপলি ঢুকতে পারি না যে ইন্ডিয়া কি চাচ্ছে। আচ্ছা মাসুদ ভাই, আপনি আমার একটু কথাটাকে একটু ইলাবোরেট করেন ফিলোসফিক্যালি। আপনার অ্যান্সারটা সস্তা না, তার অ্যান্সারটা প্র্যাকটিক্যাল, রিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউতে আপনি অ্যান্সার করছেন। আমি একটা কথা জিজ্ঞাসা করি, বাংলাদেশে আপনি বা আমি যাদের একটু সচ্ছলতা আছে 4টা ডাল ভাত খাওয়া, ওই ব্যক্তি কখনো একটা কোকের বোতল আর বিরিয়ানির একটা প্যাকেট আর 500 টাকার একটা নোট নিয়ে ভোট দিবে না কাউকে। আসলে কি দিবে? মানে একটা যে কোনো মানুষ একটু সচেতন, টাকা পয়সা আছে, 4টা ডাল ভাত খেতে পারে, ওই ব্যক্তি কি একটা কোক আর 1 প্যাকেট বিরিয়ানি আর 500 টাকা বা 1000 টাকার জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে কাউকে? আমার মনে হয় না আর কি। ওকে,
You answered the right, you answered the right question in a right manner. এখন আপনাকে আমি জিজ্ঞাসা করি, মানুষ যখন বিপদে পড়ে, বিপদটা কয়েক রকম হতে পারে। এই যে বিএনপি বা আওয়ামী লীগ এরা যখন লক্ষ লক্ষ লোক মিটিং এ হাজির করে, এর 4/3 তো ফেক, এর 4/3 ফেক মাসুদ ভাই, আপনি অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক, ইভেন অন্য পার্টিও করুক, তাই 1971 সালে যত শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, যত শরণার্থী নিয়েছিল, তা 3/4 of the শরণার্থী রিফিউজি ওয়াজ ফেক। বস্তির থেকে ঢোকানো হয়েছে, গরিব থেকে ঢোকানো হয়েছে, এদেরকে ধাক্কা দিতে দিতে শরণার্থী শিবিরে ঢুকাইছে। কেন ঢুকাইছে? দুইটা কারণ। এক, প্রত্যেকটা শরণার্থীর এগেনস্টে জাতিসংঘ থেকে পয়সা আসতো। দুই, পাকিস্তান থাকা সবচেয়ে বড় এলিমেন্ট বাংলাদেশি রিফিউজিদেরকে খাওয়াইয়া ইন্ডিয়া ফতুর হয়ে যাইতেছে। তিন, আন্তর্জাতিক ভাবে দৃষ্টি আকর্ষণে এর চেয়ে আর বিকল্প নাই। আমি এখন যে কথাগুলো বললাম, আপনার কাছে কি আমার এই কথাগুলো লজিক্যাল মনে হয়, নাকি যা বললাম এই জন্য বলা? গত মোর দ্যান 50 ইয়ার্স, অর্ধ শত বছরের দেখার পরে আমি মোটামুটি, এটা হচ্ছে আমার নিজস্ব কনভিন্সমেন্ট, আমি মোটামুটি কনভিন্সড দ্যাট ইন্ডিয়া ডিড এভরিথিং ফর ইটস ওন বেনিফিট। আমরা সাইড ওয়াইড কিছু বেনিফিট পাইছি, আমরা কোলাটারাল বেনিফিট, মেইন বেনিফিট ছিল ইন্ডিয়ার। আর সহজ ছিল কি, শরণার্থীর নাম্বার বাড়ানো সহজ ছিল, এই জন্য হিন্দুদের দিয়ে ভোট দিচ্ছে, তো সুবিধা নাই। তো ওখানকার লোকদেরকে বলা হচ্ছে তোমরা যাও, কিছু পয়সা করি পাবা, চলে যাও। দ্যাট ওয়াজ দেয়ার। আমি এখন ক্লিয়ারলি এটা বিলিভ করি যে মাচ অফ দি শরণার্থী ওয়াজ নট ফ্রম বাংলাদেশ থেকে ছিল না। আমরা যেমন দেখছি বাংলাদেশ যখন ফেরত আসে, তখন শরণার্থীরা ফিরে আসতেছে তা না, 30 বছর মানে 20 বছর আগে যারা চলে গেছে পাকিস্তান হওয়ার পর তারা ফেরত আসতেছে। মাসুদ ভাই, আপনি কি এটা জানেন? আপনার কথার মধ্যে আমি একটা শব্দ ঢুকাই দেই, আপনি এবং মীরা আলোচনায় পছন্দ করবেন। সিকিমে যখন হিন্দুদের ঢুকানো হইলো, আপনারা কি জানেন ওই হিন্দু শরণার্থীরা ইন্ডিয়ান ছিল না, তারা ছিল নেপালের শরণার্থী। নেপাল থেকে তাদেরকে সিকিমে নিয়ে ঢুকানো হয়েছে। তাইলে বাংলাদেশি শরণার্থী 71 সালে যাদেরকে বলা হচ্ছে, তার 3/4 of the refugee they are not বাংলাদেশি। বিভিন্ন অঞ্চল থেকে ফকিন্নি ভাসমান কিছু লোকজনদেরকে ওখানে নিয়ে ঢোকানো হয়েছে। বাংলাদেশি শরণার্থী ছিল, কয়েক হাজার শরণার্থী ওখানে ছিল। ওখানে একটা কথা বলি ভাই, রাস্তায় বাংলাদেশে কোনো বস্তিতে গিয়ে আজকের এই মুহূর্তে কেউ যদি ঢাকায় বা বিভিন্ন জায়গায় ভাসমান লোকজনদেরকে বলে যে অমুক জায়গায় গেলে তোমাদের একটা থাকার ব্যবস্থা হবে, খাওয়ার ব্যবস্থা হবে, চিকিৎসার ব্যবস্থা হবে, তোমাদেরকে কিছু টাকা দেওয়া হবে, 1 কোটি লোককে এক জায়গায় জড়ো করে ফেলাইতে পারবো? এখন আমার কথাটা হচ্ছে, এই যে 1971 সালে শরণার্থী এবং ভারত আমাদের প্রতি দয়া দেখাইছে, আপনার কাছে এই টোটাল ব্যাপারটা আপনার কাছে কি মনে হয় মাসুদ ভাই? এই শরণার্থীর ব্যাপারে যেটা বললেন যে লোক জোগাড় করা, আমরা তো মানুষ জোগাড় করা তো আমি আমার চোখের সামনে দেখতেছি। উপর থেকে বলা হয় অমুক দিন অমুক, একটা সিম্পল একটা ইয়ে দিই, রিয়ালিস্টিক একটা, অমুক এমপি এয়ারপোর্টে আসতেছে, তারপরে মানে একটা মফস্বল শহরে যাচ্ছে, ধরেন যশোরে যাচ্ছে, খুলনার থেকে যারা আসবা তারা এতগুলা লোক আনতে হবে, সাতক্ষীরার থেকে যারা আসবা তারা এতগুলা লোক আনতে হবে, এবং এর জন্য যে পয়সা করে সেটাও দেওয়া হবে। তারা খাবে, তাদের কনভেন্স ভাড়া আছে, তাদেরকে কিছু পয়সা এক্সট্রা দিতে হবে। সাধারণ গরিব লোক, বেকার লোক, তাদেরকে এইটা বলে কোনো এক বস্তিতে যায় যে আপনারা কতগুলো লোক আসেন, ওই লোকাল যারা লিডার যারা, তারা এগুলোকে জোগাড় করে নিয়ে ট্রাক একটা এরকম নিয়ে নেয়, ট্রাক ভাড়া করে নিয়ে চলে আসলো আর কি। মোস্ট অফ দ্য পিপল ইভেন ডোন্ট নো যে কার পক্ষে কি স্লোগান দিচ্ছে, কেন দিচ্ছে। আই হ্যাভ সিন মাইসেলফ সেম পিপল যাদের ভাড়া আবার বিকাল 4টার পরে থেকে আবার অন্য জায়গায় ভাড়া আছে, তারা একটু আগে একজনের জিন্দাবাদ বলছে, একটু পরে 4টার পরে ওই সেম পিপল ঘুরে গিয়ে আরেকজনের জিন্দাবাদ করতেছে, স্লোগান খালি চেঞ্জ হয়, এখন থেকে এটা বলবা। আই হ্যাভ সিন ইট মাইসেলফ।
আমি নিজে দেখেছি ছাত্র অবস্থায়, যেটা এই কায়দা তো আমরা জানি। আরেকটা শুনবেন আপনি, মুক্তিযোদ্ধাদের বলা হতো প্রতি মুক্তিযোদ্ধা তোমরা নিয়ে আসবা, এক একজন মুক্তিযোদ্ধার এগেনস্টে তখন 1000 টাকা করে দেওয়া হইতো। এখন আপনাকে একটা মজার কথা বলি, গামসা সিদ্দিকী আছে না বীর উত্তম, গামসা সিদ্দিকী বীর উত্তম কাদের সিদ্দিকী, সে ওই ফজা অ্যাডভোকেট ফজা এরা সহ মুক্তিযোদ্ধা ওইখানে গেল, যাইয়া মুক্তিযোদ্ধা আনছে। তো গামসা সিদ্দিকীরা জিজ্ঞাসা করছে যে তুমি কত মুক্তিযোদ্ধা নিয়ে আসছো, এই গামসা সিদ্দিকী বলছে আমি 1 লাখ মুক্তিযোদ্ধা আনছি। হ্যারে যে বীর উত্তম দিছে ওই 1 লক্ষ নাম্বারের উপরে কইছে আমি 1 লক্ষ মুক্তিযোদ্ধা আনছি। এখন একটা মজার কথা, পরবর্তীতে এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করা শুরু করছিল শফিউল্লাহ, ওরে যখন বিরুদ্ধে দিবে তারা হিসাব করে দেখছে যে গামসা সিদ্দিকী এই কথাটা বলছে খালি ওই 1 লক্ষ মুক্তিযোদ্ধার ভাতা আনার জন্য। আসলে গামসা সিদ্দিকীর আন্ডারে ওইখানে মুক্তিযোদ্ধা ছিল 900, সেখানে সে বানাইছে 900 বানাইছে 1 লক্ষ। এখন কথাটা হইতেছে মুক্তি এই যে শরণার্থী যা বানাইছে, আর বাংলাদেশের যেসব লোকজনরা বলে ভারত আমাদের উপকার করছে, ভারত আমাদেরকে থাকার টাকা দিছে, খাওয়ার টাকা দিছে। আচ্ছা মাসুদ ভাই, আমার বলতে লজ্জা লাগে, সত্যিকার অর্থে আমাকে যদি কেউ আশ্রয় দেয় আমি ওটা রিকগনাইজ করবো। ষড়যন্ত্র তৈরি করা হয়েছে ব্যক্তিগত ভাবে এটাকে আন্ডারমাইন করার জন্য, এরপরে এই লোকটা নির্লজ্জের মতো জনসম্মুখে বলে ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছে। মানে আপনার কাছে কি এ ধরনের অ্যাডমিশন আপনার কাছে কি সম্মানজনক মনে হয় নাকি স্যার ইডিওসি মনে হয়? এতে তো কোনো সম্মান থাকতেই পারে না। এটা একটা নিজেকে ডিগ্রেড করার একটা রাস্তা আর কি। এতে কিসের সম্মান আছে? খামাখা বললে তো হবে না। ভারত প্রথম থেকেই আমাদের স্বাধীনতা যদি সাহায্যই করবা তাহলে সন্দেহ কেন? ফার্স্টেই সন্দেহ হলো যে এই মুক্তিযুদ্ধের দ্বারা যদি বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তাহলে পরে আমাদের নিয়ন্ত্রণ এর উপরে থাকবে না। আপনারা কি কেউ কোশ্চেন করছেন হোয়াই মৌলানা ভাসানী ওয়াজ অ্যারেস্টেড? আমাদের কেউ করে না, কিন্তু করা উচিত ছিল। ইদানিং কিছু লোকজন ভাসানীর নাম কইতে কইতে ফুটফুট করে ফেলায়, কিন্তু ভাসানীকে ভারত কেন গ্রেফতার করছে এটা নিয়ে একবারও কথা বলে না। বিকজ দ্য লিডারশিপ উড হ্যাভ বিন গন। আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃবৃন্দই তারা আরাম আয়েসে থিয়েটার রোডে ছিল এবং অন্যান্য জায়গায়ও যেত, আমি এগুলো বলতে চাচ্ছি না। তো যাই হোক, তারা ওখানেই থাকতো, তাদের বিচরণ কয়েকটা জায়গাতে ছিল, কোনো যুদ্ধে তাদের বিচরণ ছিল না। আওয়ামী লীগ লিডার ওয়েন্ট টু সোনাগাছি, কি বলেন আপনি? সোনাগাছি ছিল, এটা আমাদের লুকানোর কি আছে? এনিওয়ে, সো দ্যাট ওয়াজ দেয়ার মুভমেন্ট। তখন লিডারশিপটা ন্যাচারালি যারা থাকবে মাঠে তাদের হাতে যাবে তো, অ্যান্ড দ্যাট ওয়াজ মেইনলি তদানীন্তন প্রগ্রেসিভ লোকদের হাতে চলে যাচ্ছিল লিডারশিপ, যার জন্য সিরাজুল আলম খান, শেখ মনি, দে মেড মুজিব বাহিনী। আপনি কখনো দেখছেন কোন মুক্তিযুদ্ধে পৃথিবীর কোথাও কোন ফ্রিডম ফাইটিং এ দুই ধরনের ফাইটার তৈরি হয়েছে? না, ফ্রিডম ফাইটার আছেই, আর কোন দেশে নাই। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে দেরাদুনে নিয়ে ট্রেনিং দেওয়া হলো মুজিব বাহিনীকে। ওয়াই মুজিব বাহিনী? যে এইটা আমাদেরকে কন্ট্রোল করে, এবং বহু মুজিব বাহিনীর লোক বহু মুক্তিযোদ্ধাকে মেরে ফেলছে ডিউরিং দি ওয়ার। তখন ও স্বাধীন হয়নি। ভাই তোফায়েল আহমেদ মুজিব বাহিনী, ফজা মুজিব বাহিনী, সিরাজুল আলম খান মুজিব বাহিনী, এসব খানকির ছেলেরা। এবং এদের যে কথাবার্তা, এদের কোনো ধারণা নেই, ব্যাখ্যা দিতে পারে না। আমি পার্সোনালি একদিন সিরাজুল আলম খান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, আমার এখানে আমার এক বন্ধুর বাসায়, আমি আগেও একদিন বলছি, সিরাজুল আলম খান দাওয়াতে ছিল, তিনি আমাকে ফোন করছিলেন যে মাসুদ কেমন আছে। মানে আমি ওনার ওষুধপত্র কখনো কখনো সাহায্য করতাম, মানে হেল্প করতাম যে এইটা খাওয়া ভালো, এটা ওনার পিঠে খুব ব্যথা ছিল, ভীষণ ব্যথা করতো আর কি। তো উনি মেডিসিন নিতেন, এলমাস হাসপাতাল থেকেও নিতেন, আমি তখন এলমাস হাসপাতালে। তো বসে কথা বলছি, তো আই আস্কড যে আপনাদের এটা কি দরকার ছিল দাদা, ওয়াই ডিড ইউ ডু দিস, মুজিব বাহিনী কেন করলেন? তখন উনি মানে আমার কথার কোনো উত্তর না দিয়ে, যেটা ওনার স্বভাব সিদ্ধ ইয়ে ছিল,
উনি মারা গেছেন, ওনার ইয়েতে কথা বলতে আমার খারাপ লাগছে, আমি বলতে চাচ্ছি না, আমি ফ্যাক্ট বলতেছি। উনি বললেন যে তুমি আমাকে গেরিলা যুদ্ধ শিখাচ্ছ। চিন্তা করেন, আমি জিজ্ঞেস করলাম কি, উনি বললেন কি তুমি আমাকে গরিলা যুদ্ধ শেখাচ্ছ? আমি গত 20,000 বছরের গরিলা যুদ্ধ সম্পর্কে পড়াশোনা করেছি। আমি বললাম যে দাদা, দ্যাট ডাজ নট গিভ ইউ দি র্যাঙ্ক অফ আ হাওয়ালদার। আপনার 20,000 বছরের ইতিহাস পড়লেও আপনি হাওয়ালদার র্যাঙ্কে যেতে পারবেন না। ইউ হ্যাভ টু গেট দি ট্রেনিং, পাস সাম কোর্সেস, দেন ইউ বিকাম এ হাওয়ালদার। আপনি হাওয়ালদার লেভেলের না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আপনি এটা উত্তর করছে আপনার এই কথার জবাবে? he agreed, he said Masood you are correct. আমার পাশে ছিল আরেকজন ডক্টর মাসুদ, আমার পাশে ছিল ডক্টর হাবিবুর রহমান, আমার পাশে ডক্টর জুলফিকার, দে আর অল দেয়ার, এবং একজনের ওয়াইফও ছিল। তো আমি বললাম যে আপনি ইট গিভস ইউ সাম নলেজ বাট ডাজন্ট মেক ইউ হাওয়ালদার। মাসুদ ভাই একটা কথা বলি, উনি আমাকে আমার বাসায়, উনি চিকিৎসা করাইতে এসে আমার বাসায় উঠলেন সানি সাইডে 45th স্ট্রিট বিটুইন কুইন্স বুলভার্ড এন্ড 43rd অ্যাভিনিউ। আমি বললাম যে আপনি আমেরিকা এসে করেনটা কি? আপনি ইন্ডিয়া যান ঘন ঘন, আমি জানি আপনি আমেরিকা, তো আমি তো ভিজিটিং প্রফেসর ইউনিভার্সিটি অফ শিকাগোর। আপনি কি জানেন আমি ইউনিভার্সিটি অফ শিকাগোতে কল করলাম, এই নামে কোনো প্রফেসরই নাই। এত মিথ্যুক, এত ভণ্ড এই হারামজাদা কুত্তার বাচ্চা ছিল। সেই কুত্তা সিরাজুল আলম খান রে বাংলাদেশের রাজনীতিবিদরা দাদা ডাকে, ঠিক ডাকে। আপনি কি জানেন আমি যখন ভেরিফাই করলাম ইউনিভার্সিটি অফ শিকাগোতে যে সিরাজুল আলম খান নামে কোনো ভিজিটিং প্রফেসর নাই, আমি ওনারে বললাম যে আপনি কিছু কথা বললেন কেন? বলছে আমার নাম হয়তো ওদের লিস্টে এখন নাই, কিছু একটা হয়েছে, আমি কেন মিথ্যা বলবো? আমি কইছি তুমি কুত্তার বাচ্চা সারা জীবন বাংলাদেশকে মিথ্যাচারিতা করছো, তুমি এখানে চাপা মারতে আসছো। ওই বাংলাদেশের আর জান্দু আছে এইখানে মাঝে মাঝে আসে, আপনার সামনে পড়তে পারে, ফরহাদ মাঝার। একদিন আইসা বলে আমি স্টেট ডিপার্টমেন্টে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম, তা আমি বললাম ওদেরকে বলতে কাকে? এখন আর বলতে পারতেছে না। আমি বলছি ফরহাদ মাঝার আপনি নাম বলেন, আর নাম বলতে পারতেছে না। তো আমি বলছি আপনি মিথ্যা কথা বলছেন, আপনি স্টেট ডিপার্টমেন্টে জানি না। ভাই আমাদের দেশের এই লোকগুলোকে কি বলবেন? জুতাপেটা করলেও তাদেরকে বাদ দেওয়া যাবে না। মাসুদ ভাই এখন একটা বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করব, এই বিষয়টার উপরে আপনি এবং নীরা কিছু বলবেন, আমি তারপরে আজকে শো শেষ করবো। ভারতের ছ্যাঁচড়ামি আছে, ভারত একটা ছ্যাঁচড় দেশ। শব্দগুলো ছ্যাঁচড়ামি বলাই ভালো, কথ্য শব্দ হলেও খুব ভালোভাবে এটাকে পোর্ট্রে করতে পারে। আমরা দীর্ঘদিন থেকে এই আলোচনাটা করার চেষ্টা করছি। ভারত সুপার পাওয়ার হওয়ার খোয়াব দেখে, কিন্তু ভারত মূলত চাকর বাকরের মতো সবার সাথে আচরণ করে, চাকর বাকরের মতো আচরণ করে আসলে হেজিমন বলে যে রিজিয়ন। আপনার কি মনে হয় তাকে দিল্লির এয়ারপোর্টে পন্দের মধ্যে 2টা লাত্তি দিচ্ছে দেখে এখন সত্য কথাটা বাইরে গেছে? সে ওই তারেক রহমানের উপদেষ্টা হওয়ার পরে তো ভারত নিয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করছিল ডক্টর মাসুদ রহমান। আই মিন একটা সময় ছিল শেখ হাসিনার সময়ে আমার নিজের কাছেও তার কথাগুলোকে কনস্ট্রাকটিভ মনে হতো। দ্যাট ডক্টর জাহিদ ইজ প্রবাবলি কনস্ট্রাকটিভলি ভাবে বা চিন্তা করে। বাট যখনই আমাদের নতুন স্বাধীনতা হলো, আপনি যেভাবেই বলেন না কেন, ইট ওয়াজ এ নিউ ইন্ডিপেন্ডেন্স। 24 আমি আপনার সাথে একমত, আমি দ্বিমত করছি না। আমার কাছে 71-এর ভ্যালু বলতে কোনো ভ্যালু নাই, আমার কাছে ভ্যালু হয়েছে 24 ভাই। আমার কাছে ওইটাই স্বাধীনতা। এই স্বাধীনতার পরে তার আচার আচরণ কথাবার্তা কমপ্লিটলি চেঞ্জ হওয়া শুরু করলো, এবং মানে তার আসল ফেসটা বের হওয়া শুরু করলো যে হোয়াট ইজ হি। অ্যান্ড আমার তো কোনো ব্যক্তিগত ওনার সাথে কোনো শত্রুতাও নেই, বন্ধুত্বও নেই, বাট দেশের ক্ষেত্রে আমার কাছে মনে হলো হি ইজ এ লায়াবিলিটি অফ আওয়ার কান্ট্রি। একটা পুরা দেশটাকে একটা, যেহেতু লোকজন তার কথা শোনে বা বোঝে, সে মিসডাইরেকশন দিচ্ছে আর কি সবাইকে। দ্যাট ইজ হোয়াট আই থট, অ্যান্ড আই ওয়াজ নট ভেরি আনহ্যাপি যে তাকে ওখানে আটকানো হয়েছে। মজার ব্যাপার হলো অন্য একটা মহিলার সঙ্গে তাকে আটকানো হয়েছে, নট হিজ ওয়াইফ। এখন এটাতেও আমি খুব অবাক হইনি, কারণ উনি অন্যান্য মহিলার সাথে আরো অনেক ছবি এটা সেটা আছে আর কি, যেগুলো দেখে ফেলেছি আমি। আই হ্যাভ অলরেডি সিন দ্যাট। তো বলবেন যে এটা পার্সোনাল ব্যাপার। ভাই পার্সোনালি যদি আপনার মোরাল হাই না থাকে, আপনাকে অন্য লোকের মোরাল কেমনে হাই করাবেন? হাউ ইউর, আমি কি বলবো যে আমার বাচ্চাকে তুমি ওকে ফলো করো, এটা আদর্শ মানুষ? আমার বাচ্চাকে যদি আমি দেখাই যে এই লোকটা তোমার বাবারে ফলো করার বাদ ছাড়া আর যদি ভালো ভালো লোককে ফলো করতে চাও তো ইনারে ফলো করো, ক্যান আই গিভ হিম অ্যান এক্সাম্পল যার সাথে রেগুলার মেয়ে মানুষ চেঞ্জ হয়? আই ক্যানট। পার্সোনাল জিনিস এফেক্ট করে, ইট এফেক্টস এ লট। আমাদের একটা
কায়দা আছে। ব্যক্তিগত ব্যাপারের মধ্যে কি দেবেন, 8টা বিয়ে করছে, ব্যক্তিগত ব্যাপারের মধ্যে কেন যাচ্ছেন? আরে বাবা 8টা বিয়ে করছে মানে তার হি ইজ আনস্টেবল লোক, স্টেবল না, হি ক্যানট গিভ ইউ এ স্টেবিলিটি। সো এইগুলো পার্সোনাল চরিত্র রিফ্লেক্টস ইন এ বিগার ম্যানার। জাহেদ সাহেবও তাই। জাহেদ সাহেব যে ওনাকে যখন অপমান করা হয়েছে, উনি তারপরেও এসে বলছেন না আমাকে আবার ঢুকতে বলেছিল বা এটসেট্রা। এটা বাংলাদেশের কনসুলেট ট্রাইড অ্যান্ড সেইড, তারপরেও তাকে তখন ঢুকতে দেয়নি। পরে 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 বলছে যে না ঠিক আছে, যখন বাংলাদেশ মিশন থেকে বলা হয়েছে তখন তাকে বলছে যে হ্যাঁ আপনি আসতে পারেন। সেইটাও তারা যখন বলে তখন বলে আমাকে বললো বা ওনাকে বললো স্যার ভিতরে আসেন। বারবার এই স্যার কথাটা তুলতে হবে কেন? ওয়াই? টু শো দ্যাট ওনাকে অতিরিক্ত সম্মান করা হয়েছে পরে, উনি তাও থাকেন নাই ওখানে। অনেক কিছু মানে দে প্রেজেন্ট, তাদের প্রেজেন্টেশনটাই হচ্ছে এত ফেক। অ্যান্ড পিপলের কাছে ওনার গ্রহণযোগ্যতা, উনি হি মে বি ভেরি মাচ অ্যাকসেপ্টেবল টু দি প্রেজেন্ট গভর্নমেন্ট, সাম পিপল হতে পারে, বাট হি ইজ নট অ্যাকসেপ্টেবল টু মোস্ট অফ দি পিপল যারা একটু নাক কান খোলা আছে, চোখ কান খোলা আছে যাদের, তারা দে আর ভেরি মাচ ডাউটফুল অ্যাবাউট হিম। অ্যান্ড আই হ্যাভ গট অল দি ডাউটস ফর হিম। এখন হ্যাঁ ইউ আর রাইট, ইন্ডিয়ার কাছ থেকে খারাপ আচরণ পেয়ে ভারতের বিরুদ্ধে সে কথা অত বড় অপমান হলো, এবং ইন্ডিয়ান পুলিশ বারবার বলেও দিল, জিজ্ঞেস না করতে বললো যে ওনার সাথে যে মেয়ে মানুষ এটা কিন্তু ওনার ওয়াইফ না। ইন্ডিয়ান পুলিশ ওয়াজ রিপোর্টিং দ্যাট। তো এত কিছুর পরে হি ইজ ভেরি অ্যাংরি, অ্যান্ড তার ওই রিয়াকশনটা এখন আসতেছে, হুইচ ওয়াজ নট ফিউ ডেজ ব্যাক। উনি একটু ইন্ডিয়ার তোষণ কথাবার্তা, এই ধরনের ওনার কথায় ইন্ডিয়ার বিপক্ষে কোনো কিছু যাচ্ছিল না। নাও ইট ইজ গোয়িং বিকজ হি হ্যাজ আন্ডারস্টুড হিজ পজিশন টু ইন্ডিয়া। ওকে, নিরুনিরা ডক্টর জাহেদের এই উনি ভারতে গেছে, উনি একজন পরনারী নিয়ে গেছে, উনি আচ্ছা পরনারী এই সাবজেক্টটাকে আমি এভাবে দেখি, উনি যদি ওনার বান্ধবীকে নিয়ে যায় থাকে এজ এ কম্প্যানিয়ন, আমি জানি না এটা ইন্ডিয়ান ল এবং বাংলাদেশি লতে এটাকে এখন কি বলে, যাকে নিয়ে গেছে, কিন্তু ভারতে যাওয়ার আগে ফেব্রুয়ারির 27 তারিখে তারেক রহমান বিকাম প্রাইম মিনিস্টার, এবং তারপরে জাহিদুর রহমানকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তারপরে থেকে ভারতের তোষণ কথাবার্তা এই জাহেদের মুখ থেকে শুনতে শুনতে লোকজন টায়ার্ড হয়ে গেছে, জাহেদকে নিয়ে সমানে গালি দিছে। আজকে জাহেদ যখন ভারতে গিয়ে তার পাশে একটা চিমটি খাইছে, তাড়াতাড়ি বাংলাদেশে এসে এখন ভারত বিরুদ্ধে কথা বলা শুরু করছে। এটা কি আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত, নাকি মনে করেন ভারতের চিমটি খাওয়ার পরে তার অনুভূতিটা ফেরত আসছে? জেকব ভাই, আমি এখানে বলবো চিমটি খাওয়ার পর তার অনুভূতিটা ফেরত আসছে। এটা এই জন্যই বলবো, সে যখন একটা সময় কিন্তু সে খুব ভালোই বলছে, তখন হয়তোবা তার স্কিনটা ফ্রেশ ছিল। তারপরে যখন দেখলো যে না তার স্কিন ফ্রেশ, যে কথাগুলো বলছে সেটা অনেকটা তার মানে পক্ষে হলেও সেইভাবে সে রেসপন্ড পাইনি বলতে এইটা বলতে চাচ্ছি আমি যে এটা আমাদের দেশের আমাদের লোকজনের ভেতরে এটা এই একটা মেন্টালিটি কাজ করে যে আমরা প্রশংসাটা আগে পেতে চাই। আমরা সঠিক কাজ করি আর না করি, কেউ আমাদেরকে বাহবা দিবে, তালি দিবে, প্রশংসা করবে, এইটাই আমরা আত্মহারা হয়ে যাই। প্রশংসনীয় কাজ যেটুক করি ওটুককে ব্লিন হয়ে যায় খুব দ্রুত। সে এক সময় পক্ষে বলছে, বিপক্ষে বলছে, সে ওই মানে অনেক সময় আছে না যে মিথ্যা বলতে বলতে মানুষ কিন্তু সত্যটা ভুলে যায়। আপনি যদি সত্য বলেন সেটা সারা জীবনের জন্য আপনার মনে থাকবে যে আপনি সত্য বলছেন। মিথ্যা কখনো আপনার মনে থাকার কথা না, কারণ ওটা বলছেন তখন মার্কেট পাওয়ার, কিন্তু আপনি হিস্ট্রিক্যালি আপনি সত্য কোনো কথা বলেননি, সত্য কোনো মেসেজ আপনি পাবলিককে দেননি, যার কারণে এখন তার আঙুল ফল, ওই যে বলে না যে আঙ্গুর ফল টক, ওই রকম তার টক হয়ে গেছে। আবার দেখেন ওই যে ক্যারট, তার নাকের সামনে ক্যারটটা ধরুক, চরিত্রটা কি করে বদলে যায়। আমি হ্যাপি না যে তার এই যে কথা, আমি যে খুবই বিশ্বাস এবং তাকে খুব বিশ্বাস করব এবং তার যে সহানুভূতি দেখাবো, না সেটা না। বিগত দিনে সে যে ডুয়াল প্লে করছে সেটার প্রতিফল সে পাইছে বলে আমি মনে করি।
নিরুনিরা এবং ডক্টর মাসুদ, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব, কিন্তু আমার মনে হয় ডক্টর জাহেদও চাণক্য নীতির মধ্যে ঢুকে গেছে। চাণক্য নীতির একটা, সে ওই এর মতো সালাউদ্দিনের মতো চাণক্য নীতি হয়ে গেছে, ওইখানে যে পাছায় একটা চিমটি খাওয়া একটু ব্যথা পাইছে, ওই ব্যথার একটা বহিঃপ্রকাশ।